জব্বার ভাই, আরে উঠে বসেন না। আসছিস? এই যে সেই যশোরে আমারা ফেলে আসলেন, আমি চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছি। তাছাড়া 2 দিন আপনি বাড়িতে আসেননি। এরকম ব্যবহার আমার সাথে করাটা ঠিক হয়নি জব্বার ভাই। আমি যে কেন 2 দিন বাসায় ফিরিনি তুই জানিস না? আমি এই অনুতপ্তই তো ফিরিনি। তোর সাথে ভাই আমি যে খারাপ আচরণটা করেছি, আমি যে বেয়াদবিটা করেছি, এটা তো অমানবিক, ভয়াবহ অমানবিক। আমি সেটার জন্য সরি জানাচ্ছি। আর 2 দিন কেন বাসায় ফিরিনি জানিস? এই 2টা দিন আমি আত্মহত্যার চেষ্টা করেছি, আত্মহত্যা করা। কিন্তু আমি দেখলাম যে আমি আত্মহত্যা করতে পারবো না। কারণ আত্মহত্যা হলো বীরের কাজ, বিপ্লবীর কাজ। বিপ্লব আমার দ্বারা সম্ভব না, আত্মহত্যাও আমার দ্বারা সম্ভব না। তাই এই রোদে বৃষ্টিতে ভিজে ভাবছি যে দেখি প্রাকৃতিকভাবে যদি মরে যাই তো মরে যাই, এছাড়া কোনো পথ নেই। আর শুন, মরে যাওয়ার আগে ভাই তুই আমার একটা প্রায়শ্চিত্ত আমার করে যা। এই প্রায়শ্চিত্তটা যদি তুই করে দিতে পারিস তাহলে আমি মৃত্যুর পরে শান্তি পাবো। প্রায়শ্চিত্ত মানে? তুই দাঁড়া, ওর দাঁড়া। তুই শুধু আমার একটা প্রায়শ্চিত্ত করবো ভাই। আমি তোর সাথে যে বেয়াদবি করেছি, যে অন্যায় করেছি, যে অমানবিক আচরণ করেছি, তার একটা মাত্রই প্রায়শ্চিত্ত হতে পারে। এবং সেটা যদি তুই করিস তাহলে আমি মৃত্যুর পরে শান্তি পাবো। সেটা কি জানিস? তোর এই ডান পাটা দিয়ে তুই আচ্ছা করে আমার পাছায় কষে 2টা লাথি দিয়ে আমাকে এই উপর থেকে নিচে ফেলে মেরে দিবি। মার। আরে কি করেন এই সমস্ত? আরে মার তো। মাথা খারাপ হয়ে গেছে। শোন আমার কথা, শোন। শোনেন আমার কথাটা শোন। আপনার মাথা খারাপ হয়ে গেছে, সুস্থভাবে কথা বলেন। শোনেন আমার কথাটা শোন। আচ্ছা বলেন। পৃথিবীতে সমস্ত চাকর তার মনিবের পাছায় এরকম যদি লাথি মারে তাহলেই সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। মার পাছায় লাথি। না না, আপনি এগুলো আমার দিয়ে হবে না জব্বার ভাই, আপনি মাফ করবেন আমার। আমি মারতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই পায়ে মারতে পারবি না, মুখে তো মারতে পারবি? মুখে মারতে পারবি না? তাহলে তুই মুখ দিয়ে আমাকে বল, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, বল। অসম্ভব অসম্ভব ভাই। তুই বলতে পারবি না? বল বল। আচ্ছা আচ্ছা বলছি। বল বল। এই কুত্তার বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, এই লম্পটের বাচ্চা। এই তো একটা কাজ করেছিস, এতদিন পর একটা সত্যিকারের কাজ করেছিস। সারা জীবন চাকর থেকে মনিবকে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, বিড়াল বাচ্চা বলেছিস, সম্বোধন করেছিস। এখানে কি হয়েছে জানিস? সাম্যবাদ প্রতিষ্ঠা হয়েছে, সাম্যবাদ প্রতিষ্ঠা হয়েছে। আয় মামা একটা চা দেন। কেন তুই খাবি না? না আমি তো অফিসে খাইলাম একটু আগে। দোস্ত শোন, তোরে কিছু কথা বলি বুঝছিস, মানে কয়েকদিন আগে তো তোরে মলম পার্টি ধরছিল, আমি এগুলো নিয়ে খুব টেনশনে আছি। তুই তো আমার সঙ্গে চলাফেরা করিস, তখন কোনো চিন্তা নাই, কিন্তু যখন তুই আবার মাঝে মধ্যে একা চলাফেরা করিস আমার খুব টেনশন হয় বুঝছিস। তো ঢাকা শহরে মনে কর যে মলম পার্টির লোকজন বোঝে কিন্তু যে ঢাকার স্থানীয় কারা কারা সার্বক্ষণিক থাকে, আর ওই মফস্বল থেকে বাইরে থেকে কোন মাল আসতেছে আর কি মনে কর যে। তো তোর এই কালো শার্ট কালো প্যান্ট পরে মনে হচ্ছে যে তুই মনে করতেছিস যে বেশ ডন লাগতেছে, আমার খুব স্মার্ট লাগতেছে। ওই মলম পার্টিটা কিন্তু বোঝে কিন্তু যে মফস্বলের কারা, মানে মফু কারা আর কি। তো ঢাকা শহরে চলাফেরার জন্য কিন্তু কিছু নিয়মকানুন আছে। এই মনে কর যে মতিঝিল, এই যে অফিস পাড়া, এটা কিন্তু সন্ধ্যার পরে একদম শুনশান হয়ে যায় ধীরে ধীরে, মানে 8টা 9টা 10টার দিকে। তো এইসব এলাকায় কিন্তু চিন্তা টিন্তাই হয়। তারপর সেগুন বাগিচা, মগবাজার, আর ওইদিকে মনে কর যে ওই যে বিএনপি বস্তি, আগারগা, বিজয় সরণি, মোহাম্মদপুর, এই এলাকাগুলো কিন্তু খুব রিস্কি। যদি কখনো একা চলাফেরা করিস খুব সাবধানে চলবি কিন্তু, ঠিক আছে? ওইসব এলাকা দিয়ে যাবি না। হ্যাঁ কি ফালতু কথা বলিস? একদিন মলম পার্টির খপ্পরে পড়ছি, তার জন্য এত কথা শোনাচ্ছিস? আমি জানি না এগুলো মফস্বল। জানলে তো ভালো। আমি বেটা সারা জীবন শহরে মানুষ হয়েছি। ও আচ্ছা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী শহরে মানুষ হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে আছে ঠিকই, সেই বাড়িতে আমরা থাকি না। জন্মের পর থেকে ইলেকট্রিসিটি দেখি, আর তোর বাড়িতে তো 80 সালেও দেখছি হারিকেন। বড় বড় কথা বলতেছিস। শহর আর ঢাকা শহরে এক না দোস্ত বুঝছিস। আর শোন, আমার বলার আমি বলতেছি, আর ওই যে নাখালপাড়া রোডটা ইয়াটা আছে না, রেল লাইনটা মগবাজার পর্যন্ত, ওটা দিয়ে সন্ধ্যার পর একদম যাবি না। ওখানকার মলম বাড়ি খুবই ডেঞ্জারাস। মলমের মধ্যে আবার মরিচের গুঁড়া দিয়ে ডলা দিয়ে চোখের মধ্যে লাগায়, একদম খবর, চোখ শেষ। শোন, ওই মলম পার্টিটা আমি উল্টা সাইজ করবো, দেখ। তাই নাকি? ভালোই তো, শেষ কর, চা শেষ কর। সাবধানে চলাফেরা করিস, আমার বলার বললাম আর কি। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টে সম্পূর্ণ আল্লাহর হাতে। এই 3টের কোনোটা খণ্ডন করলে আল্লাহ তার উপর গজব নাজিল করে। এই যে আপনি মেজো ভাইয়ের বিয়ে করলেন,
করার প্রতিশ্রুতি দিলেন, ঠিক করলেন, খণ্ডন করলেন, এটা একেবারেই ঠিক করেননি। আপনি যেদিন থেকে মেজোবাইকে বিয়ের কথা প্রত্যাখ্যান করেছেন না, সেদিন থেকে মেজোবাই খায় না, ঘুমায় না, বাড়ি যায় না, স্টেশনে থাকে, আত্মহত্যা করতে চায়। শোনেন, মেজোবাই যদি আত্মহত্যা করে এর জন্য কিন্তু একেবারে সম্পূর্ণ আপনি দায়ী। আশ্চর্য ব্যাপার তো, মানুষ অসুস্থ থাকতে পারে না? জীবন আগে না বিয়ে আগে? এর জন্য কি দেউলিয়া হয়ে ঘুরে বেড়াতে হবে নাকি? আর এক টুকা দিতে এই অবস্থা, আরেক টুকা দিলে তো এই পৃথিবীতে নাই হয়ে যাবে। শোনেন, ওই টুকাটুকি দেন না, একেবারে টুকাটুকি দেন না, একটা সিদ্ধান্ত দেন, পুনরায় একটা বিয়ের তারিখ দেন। তা নাহলে শ্মশানে মরা পড়ানো দেখছেন, একেবারে শ্মশানে মরা পড়ানোর মতো আপনার বিয়ের জন্য যে গহনা এবং কাপড় কিনে আনা হয়েছে, মরা পড়ানোর মতো ওগুলোকে পড়ানো হবে, বুঝছেন? একটা সিদ্ধান্ত দেন, দয়া করে একটা সিদ্ধান্ত দেন। ও বুঝছি, আপনার দিতে লজ্জা করছে, ঠিক আছে, 10 মিনিট পর জানাবেন, জানাবেন কিন্তু তারিখটা জানা দিয়েন। তোরে বাড়ি নারকেল পারাবি না? না আজকে না, অন্য দিন আসি। পারা না? না আজকে না, অন্য দিন আসি। ওরে করছি যে বাইরে দি। না আজকে না, অন্য দিন আসি। আসসালামু আলাইকুম। বলেন স্যার, এই তো ভাই আসছে। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, তো এখানে বসে কেন? চলেন অফিসে, চলেন অফিসে বসে কথা বলবো। না এখানেই কথা বলি। অসুবিধা নেই। এখানে বসবো? বলেন, বলেন, আচ্ছা, এখানে বলেন। যখন যাচ্ছেন বসি। তো আপনারা তো শেয়ার ব্যবসা করতে চান নাকি? জি ভাই। আচ্ছা, তো শেয়ার ব্যবসা করতে গেলে প্রথমে বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে। বিও? সেটা কিভাবে করতে হবে? হ্যাঁ, আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো। তো সেই ব্যাংকের স্টেটমেন্ট লাগবে, আর হচ্ছে 2 কপি ছবি। এই দুটো নিয়ে আসলে আমার এখানে ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করে জমা দিলেই আপনাদের বিও অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর বিও অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনার যত খুশি আপনি শেয়ার কিনতে পারেন, আপনার যে কোম্পানির খুশি সেই কোম্পানির নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই, আমরা তো টাকা পয়সা ইনভেস্ট করবো আর কি, মোটামুটি ভালোই। তো সেই ক্ষেত্রে সব ব্যবসারই তো একটা রিস্ক থাকে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যবসার কি কোনো রিস্ক, বা আপনি যদি একটু বলতেন। আসলে এই ব্যবসাটা যখন আপনি করতে যাবেন তখন খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ধরেন যে কোনো কোম্পানির আপনি শেয়ার কিনলেন, কেনার পর দেখা গেলো হঠাৎ করে ধপ করে একদম দাম পড়ে গেল, তাহলে তো লস। না না না, এটাতে ঘাবড়াবার কিচ্ছু নাই। আবার কোনো কোম্পানির আপনি শেয়ার কিনলেন, হঠাৎ দেখা গেলো দাম একেবারে উপরে উঠে গেল, তাহলে তো লাভ হবে, তাই না? আরে বাইরে উত্তেজিত হওয়ার কিছু নাই, এটা ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ঠিক আছে? আর আপনাদের সাহায্য সহযোগিতা পরামর্শ এগুলো দেওয়ার জন্য তো আমরা আছি, যে কোনো সময় চলে আসবেন, কোনো সমস্যা নেই, জি ভাই, জি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে হ্যাঁ। যে কোনো পরিমাণ টাকা নিয়ে শুরু করতে পারি। যে করি তাহলে এক কাজ করি, আমরা প্রাথমিকভাবে 5 লাখ টাকা দিয়ে শুরু করি। হ্যাঁ করতে পারি। আচ্ছা, তো ঠিক আছে তাহলে। তো ভাই, আমাদের লাগতেছে যে ওই আপনার হচ্ছে 1 নম্বর ওই ছবি। ছবি, ছবি আর ওই ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, স্টেটমেন্ট, হ্যাঁ। আর ওই ফর্ম আপনারা দিচ্ছেন। হ্যাঁ ফর্ম আমরা দেবো, আর তারপরে আমাদের বিও অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, বুঝা গেছে। আমরা তাহলে রেডি হয়ে হ্যাঁ। আপনার সাথে যোগাযোগ করতেছি। তো ঠিক আছে, জি, আজকে চলি ভাই। আচ্ছা, জি, আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জব্বার ভাই, কিছু জরুরি কথা আছে। এত কথা কিসের? হ্যাঁ, কথা বলতে বলতে তুই দেশটাকে ডুবে দিস। আবার কিসের কথা? হ্যাঁ, 2টা চোখ, 2টা কান, আর মুখ হলো একটা। দেখবি বেশি, শুনবি বেশি, আর বলবি কম। এত কথা কিসের? হ্যাঁ, কি কথা? বল বল বল। জরুরি কথা হলো, আমি সোজা যশোর চলে গেছিলাম। কোথায়? যশোর কি বল? কুসুমের সাথে দেখা করলাম। হ্যাঁ। দেখা করে বললাম, তুমি আমার মেজো ভাইকে যে জ্বালা যন্ত্রণা দিয়েছো তা আমার সহ্য করার মতো না। তুমি কখনো শ্মশানে গিয়েছো? মরা পুরানো দেখছো? তোমার বিয়ের জন্য আমরা যে গয়নাগাড়ি কিনেছি, কাপড় কিনেছি, এই গয়না এবং কাপড় মরা পুরানোর মতো শ্মশানে পুড়িয়ে ফেলবো না? তুমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিবা কোনটা করবা। সিদ্ধান্ত নিব? আরে বেটা, সিদ্ধান্ত নিব আমি। সিদ্ধান্ত কি আর কুসুম নিবে? আমি সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছি যে আমি জীবনে কখনো বিয়ে করব না। দার্শনিকরা কখনো বিয়ে করে না, আমি একজন দার্শনিক।
কি বলেন দার্শনিকরা বিয়ে করে না, যারা পার্টি করে তারা বিয়ে করে না, যারা আন্দোলন তারা করে তারা বিয়ে করে না, এটা একটা কথা হলো? তারপরে রাখ, যারা সংগঠন করে, যারা পার্টি করে, যারা দর্শন চর্চা করে তারা বিয়ে করে তারা ভুল করেছে। ভুল করেনি তারা। দার্শনিকরা বিয়ে করে দর্শনকে ধর্ষণ করেছে, বুঝতে পেরেছিস? আমি সেটা করব না। বিয়ে যদি না করতো তাহলে দেশের পরিস্থিতি এরকম থাকতো, সোনার বাংলা হতো, সোনার বাংলা। আর এটা কি হয়েছে জানিস? কয়লা, কয়লা, কয়লার দেশ। সিগারেট আছে ধরা। ঢাকা শহরে এই একটা জিনিস খুব অসহ্য দোস্ত, বুঝলি? এই যে জ্যাম, বাবা রে বাবা, ঢাকার মানুষ যে কিভাবে পারে, ভয়াবহ অবস্থা। ভাইয়া আরে চলে এসছো, গুড। কেমন আছো? হ্যাঁ ভালো, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। না না না, ইটস অল রাইট। হ্যাঁ, পরিচয় করে দিয়ে, আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড বলতে পারো, মোহন। মোহন তোকে তো আগেই বলেছি, আমার খালাতো বোন মীরা। হ্যাঁ, হাই, আই এম মীরা, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ঢাকা শহর কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। রাজ কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু, একেবারে ছোটোবেলাকার বন্ধু, সারা জীবনের বন্ধু। আমাদের ইচ্ছা আছে যে আমাদের সম্পর্কটা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, এখন একসাথে ব্যবসা করছি এবং ভবিষ্যতেও থাকবে আমাদের এই সম্পর্ক। ও মাই গড, এর মানে আনবিলিভেবল। এরকম তো ঢাকা শহরে ভাবাই যায় না। ঢাকা শহরের ফ্রেন্ডশিপ হচ্ছে 2 দিন, 3 দিনের দিন কাট আপ। তো আমি প্রে করি অবশ্যই আপনারা কন্টিনিউ করেন। এই মীরা, আমরা একটা কাজ করি না, আমরা বেটার হয় কোথায় একটা রেস্টুরেন্টে বসে আমরা কিছু ভালো মন্দ খাই, খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আমারও খিদায় পেটে চোচো করছে। তাই নাকি? আগে বলবো না? চলো না, চলো না, চলো, না, লেটস চলো, মুভ, চলো, লেটস মুভ, চলো। চলো। কুসুম বাবা, 10 মিনিট গেল, 20 মিনিট গেল, 40 মিনিট গেল, 2 দিন চলে গেল, আপনি এখনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। জানেন, আপনার সিদ্ধান্তের অভাবে আমার মেজমায় মারা যাচ্ছে, তার হৃদয়টা পুড়িয়ে কয়লা হয়ে যাচ্ছে। এত সিদ্ধান্ত সিদ্ধান্ত করে না তো, সিদ্ধান্ত দিতে সময় লাগে। এর আগে একবার সিদ্ধান্ত দিলাম, অসুস্থ হলাম, আবার সিদ্ধান্ত দিব, আবার একটা সমস্যা হবে। এটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। আর যে পুরুষের একটা নারীর সিদ্ধান্তের জন্য হৃদয় পুরো একদম কয়লা হয়ে যায়, তার সিদ্ধান্ত দিতে আমারও 6 মাস সময় লাগবে, বুঝছেন? আশ্চর্য! আরে আপনি তো একটা মেয়ে না, আপনি তো একটা নারী না, নারীরা তো ফুলের মতো পবিত্র, আপনি একটা আস্ত লোহা। এসব কি লোহা লক্ষ্য শোনাচ্ছেন? দেখেন হান্নান ভাই, আমি আপনার করি, প্লিজ আপনি এখন এখান থেকে যান, আমার এই ব্যাপারে কথা বলার আর কোনো ইচ্ছা নাই। আমি যাই আর যাই করি, আমি মেজবাইকে নিয়ে আবার যশোর আসবো, একটা সিদ্ধান্ত আপনাকে দেয়া লাগবেই। আর শুনেন হান্নান ভাই, এই যশোরে বারবার আসবেন না, কখন কোন বিপদে পড়বেন আবার আমার দোষ দিবেন যে আমার জন্য বিপদে পড়ছেন। আপনি শোনেন, আমার দরকার আমি যশোর আসবো, তাতে যা হয় হবে, তবে একটা সিদ্ধান্ত আপনার দেওয়া হবে। এরকম করতেছিস কিসের জন্য? তুই আমার কি একটা খেলা দেখাবি, সেই খেলাটা কি? খেলার কথা তো এখন কব না, এখন কব না খেলার কথা। খেলার কথা কন এ ভাই, এ ভাই সালমান কি করতেছে ভাই? আচ্ছা দোস্ত শোন, কন তুই কবি কিনা তাই কর। এখন কব না, এখন কব কিসের জন্য? খেলার কথা কন না, এ কব না এখন। এ ভাই, এ ভাই সালমান কি করতেছে ভাই? খেলার কথা কন, এ শুনিয়ে শালা তো খেলার কথা করছে। এই তোরে
কথা মতো কুসুমকে নিয়ে আসলাম। এখন আপনি আপনার সিদ্ধান্ত জানান, উনি ওনার সিদ্ধান্ত জানান। আপনারা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছান, আমি একটা খুশির সংবাদ শুনি। এই হলো ব্যাপার, আমি আসি। না, ভয় পাওয়ার কিছু নেই। আপনি তো জানেন না, সত্যিই আমি অসুস্থ ছিলাম। তারপরে আমার 105-এর উপরে জ্বর ছিল। সেই মুহূর্তে আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা ছিল না। আর তাছাড়া আমার বাড়ির মানুষ কিভাবে যে চারিপাশে লোক লাগায় রাখছে, আমি কোথায় যাই, কার সাথে কথা বলি, শুধুমাত্র হান্নান ভাইয়ের রিকোয়েস্ট, আমি কত কষ্ট করে যেখানে আসছি ওটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি জানি কুসুম, তোমার বয়স কিন্তু অনেক ছোট। আমি জানতাম যে আমি যদি তোমাকে ভালোবাসা দেই, তুমি সে ভালোবাসা হারিয়ে ফেলবে, এবং কার্য তুই কী করলে, তাই করলে। তোমার গতবার যে কাজটা তুমি করলে, আমরা বিয়ের কেনাকাটা করলাম, বাজার করলাম, বিয়ে হতে যাচ্ছে, তুমি কি বললে? অসুস্থ থাকার ভান করলে, আশ্রয় নিলে এখানে। এই যে আমার সাথে তুমি যে প্রতারণাটা করলে, এটা কি ঠিক করলে তুলে বলো তুমি? আপনি আমাকে ভুল বুঝতেছেন। না, ভুল বোঝার কি আছে? এটা তো তুমি ঠিক করোনি, মোটেও ঠিক করোনি। তুমি কি মোমেন্টে তুমি কি করেছো তুমি বলো? সত্যি জ্বর ছিল, আমি জানি, এবং তুমি বললে সত্যি জ্বর ছিল এবং তোমার গায়ে এখনো জ্বর আছে। আমার বিশ্বাস, আমি যদি তোমাকে স্পর্শ করি, আমি আবিষ্কার করব যে তোমার গায়ে এখনো জ্বর নেই। আর ওই যে হান্নান, ওই সমস্ত যে কেনাকাটা করলাম বিয়ের, ওগুলো সব পুড়িয়ে ফেলতে চাচ্ছিল। আমি বললাম যে না, ওগুলো সব কুসুমের, ওগুলো সব তোমার। আমি হান্নানকে পাঠিয়ে দেবো, ওগুলো সব তোমার জন্য রইল। আর এই যশোর শেষ আশা, তোমার সাথে আমার শেষ বাক্য বিনিময়, শেষ ডায়লগ, আর কোনো কথা হবে না তোমার সাথে। আমি শুধু তোমাকে একটা উপদেশ দিচ্ছি, একটা ভালো ডাক্তার দেখাও, তোমার মাথা। জব্বার ভাই, আরে চুপচাপ রইলেন কেন? কথা বলছেন না কেন? কি কথা বলবো? কি না, আপনারা কি সিদ্ধান্ত নিলেন একটু জানাবেন না? আমার মনটা সেই সময় থেকে অস্থির হয়ে গেছে সিদ্ধান্তের কথা জানার জন্য। কিসের সিদ্ধান্ত? কি? আমি সেই কষ্ট করে কুসুমকে নিয়ে আসলাম, ম্যানেজ করে নিয়ে আসলাম, আর আপনি জানান না আপনারা কি সিদ্ধান্ত নিলেন, একটু ভালো করে জানান না আমাকে। তুই তো জানিস তোর জব্বর ভাই কখনো বিয়ে করবে না, তোকে বলিনি? সিদ্ধান্ত তো একটাই, কুসুমকে আমি তাই বলেছি যে আমি তোমাকে কখনোই বিয়ে করবো না, এইটাই হলো সিদ্ধান্ত। এটা একেবারে ঠিক করেননি জব্বর ভাই, আপনি এটা একেবারে নোয়া লক্ষণের মতো কাজ করেছেন, আপনি নির্বুদ্ধিতার মতো একটা কাজ করেছেন আপনি। রাখ বেটা, নির্বুদ্ধিতার মতো, বুদ্ধিমান আমাকে বুদ্ধি দিতে আসছে। সিদ্ধান্ত তো আমি দিব, তুই দিবি? তুই সিদ্ধান্ত কি বুঝিস? বেটা, আমি তাকে বিয়ে করলে আমার পার্টি চলবে কি করে? আমার আদর্শ কোথায় থাকবে? আমার সাম্যবাদী দল কই যাবে? আমি যদি ওদের পেছনে ঘুরঘুর করি, তাহলে আমার দল চলবে, আমার পার্টি চলবে, আমাকে রাজনীতি করতে হবে না? না, তাহলে বিয়েও তো করতে হবে। বিয়ে করা যাবে না, জব্বর কখনো বিয়ে করবে না। বিয়ে করলে পার্টি অচল হয়ে যাবে। এই যশোর আর কখনো আসবো না, শেষ বলে দিছি। যশোরকে তালাক দিছি আমি। না, আমার মনে হয় এটা আপনার ভুল সিদ্ধান্ত। রাখ বেটা, তুই ভুল সিদ্ধান্ত। চুপ কর, আর কোনো সিদ্ধান্তের কথা বলবি না। আমি যা বলবো তাই হবে, আমার সিদ্ধান্ত যা তাই ঠিক। যশোরকে আমি তালাক দিছি, আর আসবো না কখনো যশোর। শোনো জোনাকি, হান্নান এই পৃথিবীতে কাউকে কোনোদিন রেসপেক্ট করেনি। যাকে শ্রদ্ধাবোধ জানিয়েছে সেই জোনাকির কাছেই যে স্বাভাবিক পোশাক পরে আসছে। এখন তুমি তোমার গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে পারো নিঃসন্দেহে। আচ্ছা হান্নান ভাই, সব কিছুর তো নিয়ম শৃঙ্খলা আছে, বাস্তবতা বলেও তো একটা কথা আছে নাকি? এই যে আপনি স্বাভাবিক পোশাকে আসছেন, আপনাকে কত ভালো লাগছে, আমার নিজেরও খুব ভালো লাগছে। আপনি পুরোপুরি স্বাভাবিক জীবনে আসেন, আমি তো আপনাকে বলেছি আমি অবশ্যই আপনাকে আমার গুরুত্বপূর্ণ কথা বলবো। আরে তুমি যেভাবে বলছো তাতে তো আমার ধৈর্য হারা হচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আরে পুরুষ মানুষের যদি ধৈর্য না থাকে তাহলে কি হয়? ধৈর্য হচ্ছে সব কিছুর মূলে। আপনি আমাকে একটা মাস সময় দেন, আমি আপনাকে অবশ্যই আমার গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে? 1 মাস? ঠিক আছে, 1 মাস সময় দিলাম, কিন্তু 1 মাস পর গুরুত্বপূর্ণ কথার এক তিল যদি এদিক হয়, এক চুল যদি নড়ে, তাহলে হান্নান একা মরবে না, হান্নানের সাথে আর একজনকে নিয়ে মরবে। শেষ করেই চলে আসবে। আরে এখন সবার কাছেই তো মোবাইল আছে, তোমার ছেলের কাছেও আছে, তোমার কাছেও আছে। ও তো ভুলে গেছে ছেলে মানুষ, কিন্তু তুমি তো বাবা, তুমি তো একটা ফোন করে খবর নিতে পারো।
আচ্ছা চাচা করবো। তুমি করবে ছাতা। শাইলা এদিকে আয় তো। এই যে মোহন 3 দিন এই বাড়িতে নেই, একবার কি তুই খোঁজ নিয়েছিলি? তোদেরকে একবার মনেও হয়নি যে ভাইটা বাড়ি আসছে না কেন, একবার একটু খোঁজ নেই? এটা তো নতুন কোনো ঘটনা নয় বাড়ির, এবার সে তো এটা অহরহ হয়। মাঝে মাঝে 2 দিনের জন্য যে 3 দিন পর ব্যাক করে, বা 2 দিনের কথা বলে 7 দিন পরে ব্যাক করে। মোহন 3 দিন হলো বাসায় না, জানি আমি। এটা তো এবারে কালচার, এটা নিয়ে এত টেনশন করার কি আছে? কালচার, সেই জন্য কোনো টেনশন করবো না। আমি বুঝে পাই না তোদের মধ্যে ফিলিংসটার এত অভাব কেন? হ্যাঁ, আমিও তো একই কথা বলছি। আমাদের মধ্যে ফিলিংসটার অভাবটা কোথায়? আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই কেন? আমরা একজন একজনের জন্য উপলব্ধি করি না কেন? আমরা আমাদের একজনের প্রতি টান নাই কেন? আমার এক ভাই 3 দিন ধরে নাই, আমার অন্য ভাইরা বোনরা কেউ কোনো খোঁজ খবর নাই না কেন? আমরা কেউ নেই না কেন? একই প্রশ্ন আমার। ঠিক আছে, ফোন লাগা, মোহনকে ফোন লাগা। হ্যালো, বল। মোহন, কোথায় রে তুই? আমি একটু বাইরে আছি। আচ্ছা, এতদিন ধরে যে তুই বাসার বাইরে, আমাদের টেনশন হয় না? আর টেনশনের কি হলো আবার? শোন, আমি একটা কাজে আসছি, 28 তারিখে আসবো। আর টেনশনের কিছু নেই, আমার সাথে রাজ আছে। টেনশন করার কোনো কারণ নাই। ও রাজের সাথে গিয়েছে, 28 তারিখে ব্যাক করবে। এখন সে ঢাকা। জব্বর ভাই, হ্যাঁ আরে পার্টি মিটিং আছে না, যাবেন না? হ্যাঁ যাব। কি ঘুমিয়ে ঘুমিয়ে কি চিন্তা করেন? না, সারাদিন একটা জিনিস ভাবলাম, এই যে তুই আমাদের এতগুলো লোককে হয়রানি করলি, নাকের ফুটোর ভিতরে তুলো গুজলি, কানের ফুটোর ভিতরে তুলো গুজলি, কাফনের কাপড় পরলি, গোরস্থানে গিয়ে শুয়ে রইলি, তোকে টেনে হেঁচড়ে নিয়ে আসলাম। আমি আর দাদাই মিলে কোথায় গেলাম? মৌলভী সাহেবের কাছে গেলাম পরা পানির জন্য। মৌলভী সাহেব পরা পানি দিলেন, পরা পানি আপনি খেলেন, খেয়ে আপনি ভালো হয়েছেন। এই সমাজ বিশ্বাস করলেও আমি কিন্তু বিশ্বাস করি না মৌলভী সাহেবের পানি খেয়ে আপনি ভালো হননি। তোর সাথে আমার কোনো ব্যবধান আছে? আমার বাড়ির পরিস্থিতি তুই জানিস, চাকর আর মনিবের সাথে পার্থক্য তো বুঝিস। তোর হইলো এই আর আমার হলো এই। আমি এই দুটাকে রেখেছি, দুটাকে সমান করেছি, করিনি? আমি তোর সাথে শেয়ার করিনি? তাহলে আমার সাথে হান্নান একটু শেয়ার করেন তো, আপনার এই রহস্যটার পিছনে কি কারণ থাকতে পারে? আপনি কিভাবে ভালো হলেন একটু বলেন দেখি বাবা। জব্বর ভাই, আপনি আমার শুধু ভাই না, আপনি আমার ফ্রেন্ড, আপনি আমার নেতা, আপনি আমার আদর্শ, আপনি আমার বলিষ্ঠ প্রত্যয়, যা আমি আমার মাকে বলতে পারি না, যা আমি আমার বাবাকেও বলতে পারি নাই, সেই কথাটা আমি আপনাকে বলবো। আমি ওই পড়া পানি খেয়ে ভালো হইনি। আমি যার জন্য মারা গেছি, যার জন্য কবরস্থানে শুয়েছিলাম, যার জন্য স্বপ্ন দেখেছিলাম, তিনি একজন মহিষী রমণী। বলিস কি, মহিষী রমণী? হ্যাঁ, মহিষী রমণী। আচ্ছা হান্নান ভাই, আপনি আর কতদিন এরকম করবেন? কতদিন এই পোশাক নিয়ে থাকবেন? এলাকার মানুষ হাসাহাসি করে, আপনি আর কতদিন এরকম যন্ত্রণা নিয়ে থাকবেন বলেন তো? যন্ত্রণা? কিসের যন্ত্রণা? একজন মানুষ যখন মৃত্যু স্বাদ উপভোগ করে তখন তার আর জ্বালা যন্ত্রণা কি? সে তো জ্বালা যন্ত্রণার বাইরে। আপনি প্লিজ আর এরকম করেন না। আপনি স্বাভাবিক পোশাক পরে আসেন, আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো।
স্বাভাবিক পোশাকে পরেই বা লাভ কি? স্বাভাবিক পোশাক পরে আসলে এই মৃত হান্নানের প্রতি জোনাকির জুতার বাড়ি আর অহরহ যন্ত্রণা। আমি বললাম তো, আমি সেজন্য নিজেও কষ্টে আছি। আপনি সত্যি স্বাভাবিক পোশাক পরে আসেন, আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথাটা কি এখন বলা যায় না? আমার খুব জানতে ইচ্ছা করছে গুরুত্বপূর্ণ কথাটা। আমি বললাম তো, আমি অবশ্যই আপনাকে বলবো। আপনি প্লিজ স্বাভাবিক পোশাকে আসেন। আপনি এই পোশাকে আর আমার সাথে কোনো দিন দেখা করবেন না। আপনি স্বাভাবিক পোশাক পরেই আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এই যে টুপি করে ফেললাম, এই যে তুলব করে ফেললাম, এই যে আমি যে কত শ্রদ্ধা করি তা বলা মুশকিল। আমি স্বাভাবিক পোশাক পরে আসছি। ছি 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 ছি। বেটা, তোর মাথার ভিতরে যে বিপ্লব ঢোকালাম, চোখের সামনে দেখলি পরপর দুইটা মেয়ে, একটা নাম কলি, একটা নাম কুসুম, আমার সাথে কি করলো? প্রতারণা করলো, আমাকে নিয়ে ছিনিমেনি খেললো। আর সেই মেয়ের কথাতেই শুই, মরলিও আবার জীবিতও হলি। এসব ভুংভাং ছাড়। তখন থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমার এই সাম্যবাদী দলে আমি কোনো নারীকে নিব না। আমার দল হবে নারী বর্জিত দল, নারী বিবর্জিত দল। আর তুই নারীর কথা বলছিস না, নারীর কথা ভালো হয়ে গেছিস, আবার নারীর কথা মরে গেছিস। এইসব যাতা, এদের ছাড়েসো। জব্বার ভাই, নারী বিবর্জিত দল হতে পারে না। বাংলাদেশের 70% নারী, 30% পুরুষ। নারী ছাড়া আপনার আন্দোলনকে সফল করা সম্ভব না। এই জন্যে নারীর একটা ভূমিকা দরকার আছে। সেটা তো আমিও জানি। ঠিক আছে, নারী আন্দোলন চলবে, আমার সাম্যবাদী আন্দোলন চলবে, কিন্তু যখন রূপালী জোনাকি আপনাকে প্রত্যাখ্যান করে চলে যাবে, আপনাকে যখন প্রতারণা করবে আপনার সাথে, তখন আপনি কি নাকে আর কানে তুলু গুজে কবরস্থানে শুয়ে থাকবেন? কাফনের কাপড় পরে কি আপনাকে আবার নিয়ে আসবো টেনে কবরস্থান থেকে? না আপনি বিপ্লবের পথে যাবেন? কি করবেন তখন আপনি? শোনেন জব্বার ভাই, আমি আর কোনোদিন নারীর জন্য কাপড়ের কাপড় পরবো না। যদি মরতেই হয়, বিপ্লবের জন্য কাপড়ের কাপড় পরবো। ঠিক আছে, এই কথা যদি ঠিক থাকতে যান, ওই নারী আন্দোলন করেন, নিয়ে আসেন, গিয়ে যান, চলেন যাই। তা আপনি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই। নারী ছাড়া তো উপায় নাই। আরে আপনি, আপনাকে না বলেছি 1 মাস পরে আসতে, আপনি এখনই আসছেন? এত ধৈর্য কম হলে চলে বলেন? আরে 1 মাস এই জন্য তো আসেনি। আসলে আমার মেজো ভাই সমাজ বিপ্লব ও গণজাগরণের ডাক দিয়েছে। সেখানে লালন গীতি এবং গণসঙ্গীত প্রতিষ্ঠিত করা হবে। এটা তো খুবই ভালো। তাতে তুমি অংশগ্রহণ করবে, নেতৃত্ব দিবে, নেত্রী হবে, সর্ববলিষ্ঠ নেত্রী হবে। আমি অবশ্যই আপনাদের পার্টিতে যোগ দেব, কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই। আরে কিসের যোগ্যতা? তুমি নারী, এটাই তো তোমার যোগ্যতা, বড় যোগ্যতা। মানে? আরে মানে কি, আমি যদি ডাক দিই, হাজার হাজার লোককে ডাকি, তাহলে কেউ আমার ডাকে সাড়া দিবে না। কিন্তু তুমি নারী, যদি ডাক দাও না, ইয়াং জেনারেশন সবাই তোমার ডাকে সাড়া দিবে এবং
গণসঙ্গীতকে স্বাগত জানাবে। এটা কেমন কথা? তাহলে তো আপনাদের পার্টিতে ভেজাল হয়ে যাবে। আপনাদের পার্টি আদর্শিক পার্টি বলে কিছুই থাকবে না। আরে কি যে আমল তামল বকো, এত কিছু চিন্তা ভাবনা না করে পলিটিক্স হয়। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আপনাদের পার্টিতে যাব। আপনাদের পার্টির কিছু বইটই আমারে দিয়েন, আমি ওগুলো ভালো করে পড়ে টরে তারপর আপনাদের পার্টিতে যাব, ঠিক আছে? আরে কিসের বই? আমার মেজো ভাই সে নিজেই তো একটা বই, 1 লক্ষ পৃষ্ঠার একটা আস্ত বই। তার সাথে পরিচয় করায় দিলে সমাজ বদল সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, নারী জাগরিত হবে। আচ্ছা, কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনার মেজু ভাইয়ের সাথে পরিচয় হলে তো সাংঘাতিক বিদ্বান হওয়া যাবে। ঠিক আছে, আমি হব। কিন্তু আপনি তো জানেন ওই ফ্যামিলির সেজু ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল। মেজু ভাইয়ের সাথে দেখা করাটা কি ঠিক হবে? আরে কোথায় সেজো আর কোথায় মেজো? ওই সেজোটা ডোম মুচির সাথে মেজো ভদ্রলোকের তুলনা করো? একজন ভদ্রলোক তো ভদ্রলোক, এটা বোঝো না? তোমার সাথে পরিচয় করে দেবো মেজো ভাইয়ের সাথে, তাহলে তুমি বুঝবা কি অবস্থা এবং তিনি কোথায় যাচ্ছেন, কিভাবে সমাজ বদলে ডাক দিচ্ছেন, নারী জাগাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেজু ভাইয়ের কাছে নিয়ে যান, আমি তার সাথে দেখা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা করবে কিন্তু। মফস্বল হলে তো এভাবে ঘুরতেও পারতাম না, এভাবে মানে তোমার সাথে যেভাবে মিশছি, এত ঘুরছি, কোনো মানে সমস্যা নেই। আমি অবশ্য ভাবিনি যে প্রথম পরিচয়ের পরে তুমি আমাকে ফোন দিবা, খুব ভালো লাগছে। আসলে ঢাকা শহরটাই অন্যরকম, আমাদের মফস্বলে বুঝছো এরকম সম্ভব না। তোমার সঙ্গে ঘুরছি মিশছি, মফস্বলে মেশা তো দূরে থাক, একটি কথাই বলা সম্ভব না। আরে রাখেন তো মফস্বলের কথা, ঢাকা শহর কি আর এরকম ছিল বলেন? দাদারা বাবারা তারা আস্তে আস্তে মানে জেনারেশন বাই জেনারেশন অনেক স্ট্রাগল করে ডেভেলপ করেছে, যার ফসল আমরা আজকে ভোগ করছি। তবে আমার ইচ্ছা আছে শুধু ঢাকা শহর না, ঢাকার বাইরে যেও পৃথিবীটাকে দেখা। যেমন আমার আরও ইচ্ছা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে ইউরোপ আমেরিকা ঘোরা, আমার কালচার সম্পর্কে জানা, ওদেরকে ছেলে মেয়েরা কীভাবে করে মানুষ হচ্ছে ডেভেলপ হচ্ছে এগুলো জানা খুব ইচ্ছা আমার। গুড, তোমার এই কনফিডেন্স দেখে ভালো লাগলো। আসলে বাংলাদেশের প্রতিটি মেয়ের এরকম কনফিডেন্স থাকা উচিত। হ্যাঁ অবশ্যই, জানি না অন্য মেয়েদের কথা আমি বলতে পারবো না, তবে আমার কথা আমি জানি যে আমাকে যেভাবে হোক মানে আমাকে আমার গোলে যেতেই হবে, আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। আর আমি সবসময় এত কনফিডেন্ট অ্যাবাউট মাইসেলফ যে আমি সবসময় চক আউট করেই রাখি হাতে কলমে যে আমি এখানে এটা কাজটা করবো, এখানে এটা করবো, এটা করবো, মানে আমি খুব আমার ব্যাপারে অ্যাম্বিশাস। গুড, এই জন্য তোমাকে ভালো লেগেছে।
হান্নান বস প্রচুর ক্ষুধা লাগছে, খাবেন তো কিছু? রুটি আর কলা বলি? না থাক, সিগারেট টিগারেট হলে তো কম দামি সিগারেট। দুটো কম দামি সিগারেট নেই। আচ্ছা যা বলছিলাম, এই নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। আমার নাম বিবেকানন্দ দাস। কম দামি সিগারেট। বিবেকানন্দ দাস, বাহ খুব বিখ্যাত নাম। বিবেকানন্দ দাস বলে একজন লোক ছিলেন খুব বিখ্যাত, নব্য হিন্দুবাদ চালু করেছিলেন। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, রাইট। হয় সিগারেট। সমস্ত হিন্দুরা যখন খ্রিস্টান হয়ে যাচ্ছিল, উনি তখন নতুন নব্য হিন্দুবাদ চালু করেছিলেন। ঠিক আছে, যাই হোক, আমিও এরকম একটা নব্য আদর্শবাদ চালু করছি আর কি, যাকে বলে লালন গীতি শোনাচ্ছি, গণসঙ্গীত শোনাচ্ছি, একটা পার্টির দিকে মুভ করছি। আচ্ছা, তো এই যে ঘটনাগুলো ঘটছে, এটা আপনি কী করে শুনলেন? কে বললো আপনাকে? এই বিভিন্ন আড্ডার মধ্যে দিয়ে কয়েকটা জায়গায় আড্ডা দিই, মানে তাদের মুখ থেকেই শুনতে পেলাম যে আপনি লালন গীতি গণসঙ্গীত নিয়ে একটা সাম্যবাদের কাজ করছেন। তো আমিও সেটা আসলে ভেতরে ভেতরেই লালন করি এই জিনিসগুলো। তো ওদের কাছে শোনার পরে আমার যেটা মনে হয়েছে, আমি যদি আপনার পাশে দাঁড়াই বা একসাথে যদি কাজ করি, তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাইতে পারবো আমরা। না ঠিক আছে, আমিও চাই যে সেরকম লোক আসুক। আপনাদের মতো যুবকরা না আসলে কী করে আমি এই পার্টি চালিয়ে নিয়ে যেতে পারবো? কিন্তু প্রশ্ন হলো যে আমার পার্টিতে তো যে কেউ সে ঢুকতে পারবে না। আচ্ছা, কারণ আমার পার্টিতে কোনো সন্ত্রাসী চলবে না, কোনো সন্ত্রাসবাদ চলবে না, কোনো ডিজনেস্ট লোক চলবে না, কোনো অমানবিক লোক চলবে না। তাকে বিশুদ্ধ মানুষ হতে হবে, সহজ মানুষ হতে হবে, তাহলে সে আমার পার্টির অন্তর্ভুক্ত হতে পারবে। এখন আপনি আসেন, এসে আমাদের সাথে ঘুরেন, দেখেন, আমাদের গান বাজনা শুনেন, গান বাজনা গান। তারপরে যদি দেখি যে আমাদের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, তাহলে আপনি আমাদের দলে আসবেন, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আরেকটা জিনিস ও আমাকে বললো যে আপনি নাকি গণসঙ্গীত গান। এই আর কি, একটু একটু আর কি। তাই একটা গণসঙ্গীত একটু শুনান। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান, যা কিছু চাও হোক অমূল্য পেতে পারো। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। উত্তর মেরু হতে দক্ষিণ মেরু যত মানুষ আছে, যত মানুষ আছে, পূর্ব হতে ওই পশ্চিম দিগন্তে মানুষ আছে, যত মানুষ আছে। একই রক্তে মাংসে গড়া, প্রেম প্রীতিতে জীবন ভরা। একই রক্তে মাংসে গড়া, প্রেম প্রীতিতে জীবন ভরা। একই রক্তে মাংসে গড়া, প্রেম প্রীতিতে জীবন ভরা। সেই মানুষরে কেন তোমরা হিংসা করো, ভেদাভেদ সৃষ্টি করো। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো। এই আর কি। না ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। এটা তো অনেক বিখ্যাত গান, সেই ভুবনের যে হ্যাঁ। গান, খুব সারা জাগানো গান। সেই ঠিক আছে, তো আপনি এক কাজ করেন, আপনি আমাদের এখানে আসা যাওয়া করেন, গান টান গান, আমাদের কথাবার্তা একটু শুনেন। সেই তারপর আমরা জরিপ করি, দেখি যে আপনি যদি আমাদের মানে কি বলে পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যান, তাহলে মনে করেন যে আমাদের পার্টিতে আপনি সদস্য হয়ে যাবেন নিশ্চিত। ঠিক আছে, কিন্তু একটু যোগাযোগটা রাখতে হবে। ঠিক আছে, যোগাযোগটা রাখতে হবে। আর চারপাশে আপনাদের মতো যে জেনারেশন ছেলেরা আছে, তাদেরকে একটু বলতে হবে, তাদেরকে ভিড়াতে হবে এখানে। সেটাই। পার্টিটা যত সম্প্রসারণ না হবে, তত তো মানে কাজ তো তার মধ্যে এগোবে না, তাই না? তো চলেন যাই, আমরা একটু সামনের দিকে যাই, গিয়ে আরেকজনের সাথে দেখা করি, সিগারেটটা আগে ধরে নেন। শোনো, আমি একটা বিষয়ে কথা বলতে চাই। কি বিষয় আবার? মীরার ব্যাপারে। ওর সঙ্গে কদিন মিশে ঘুরে ফিরে ভালো লেগেছে, তো একটা ডিসিশন নিতে যাচ্ছি। বল তোর পরিবারটা কেমন? পরিবার কেমন মানে? মানে কেমন, স্ট্যাটাস কেমন? আমার ফ্যামিলি কেমন? ভালো। তাইলে আমার খালাতো বোন না, আর তোর তোর সম্পর্কে সবই কিছু বলছি। ভালো। আমি মীরাকে বিয়ে করতে চাই, তুই একটু হেল্প কর। কি বলিস? হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, বিয়ে করবি তুই কর, কিন্তু আমি দোস্ত একমত না। কেন?
এই জন্যই যে এর আগে তোমার বহুবার বিয়ের প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে গিয়েছি, সব ঠিকঠাক করা হয়েছে। বিয়েতে তুমি যাবে আগ মুহূর্তে তুমি সব ভেঙে দিলে। আমি বিয়ে করবো না, হাউ মাউ করে কান্নাকাটি করলি, করছিস কি না? সেটা অন্য পরিস্থিতি। অন্য পরিস্থিতি না দোস্ত, শুধু তুই না, তোর ফ্যামিলির ভাই বোন সবাই একই অবস্থা, তোরা কেউ বিয়ে করিসনি। ওটা ছিল আলাদা একটা পরিস্থিতি, ওটা বাদ দে। আর পরিবারের কথা ওটাও বাদ দে। আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছি এবং আমি 100% শিওর যে আমি বিয়ে করবো, আমি মীরাকেই বিয়ে করবো। না না দোস্ত, পরিবারের কথা বলবো না কেন, তুই তোর ভাই বোন সবই তো একই কিসিমের, বুঝছিস? আমার তো দেখা হয়েছে, তোরা তো কেউ বিয়ে করলি না, সবাই বহুবার চেষ্টা করেছে অনেক, ঠিক আছে? এখন আমি দোস্ত না, এই বিষয়ে কিছু করতে পারবো না, আমি তো আমার ফ্যামিলির কাছে ছোট হতে পারবো না। শোন, তুই আমাকে ভুলই বুঝছিস। ভুলের কি আছে? কিন্তু আমি কিন্তু বিয়ে করব, আমি রেডি, একদম 100% রেডি। আর তুই একটু দেখ, যদি বিশ্বাস না হয় তুই দেখ, এবার দেখ দেখ আগে মুহূর্তে না, আমি একদম বিয়ার মুহূর্তেও চেঞ্জ করবো না আমার সিদ্ধান্তটা, ফাইনাল। মীরাকেই বিয়ে করবো। ভালো কথা, একটা কাজ কর দোস্ত, বল। তুই আরো ভাব, বিষয়টা নিয়ে চিন্তা কর, একটা কংক্রিট জায়গায় আয়, ঠিক আছে? কংক্রিট জায়গায় এসে আমাকে জানা, আমি কিন্তু দোস্ত এখানে আগাইতে রাজি না। আমি ভেবেছি, আমি কনক্রিট জায়গায় এসেছি বলেই তো বলছি। না না, তুই আরো ভাব, এখন আয়, এখন কথা বলছি না। কি হয়েছে হাসান? তোর মা কোনে রে? কে মা কি হবে? তোর মা ক ডাবগুলো পাইলি দে। এই ডাব কি দমালা দেখছিস না, নারকেল হয়েছে নাকি? মারা সর সর, এরকম করতেছিস কেন? সর দে না, সর এখান থেকে, সর দে না, সর সর, এরকম করতেছিস কেন? এ ভাই দে না, কচ্ছি নারকেল হয়নি, নারকেল পাত্তি আইছে। মোসাইদ ভাই, আপনার কাছে যেই জন্য আসা আর কি, আপনার এখানে কয়েকদিন এসেছি, আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে আর কি। তো আপনি যেহেতু বড় ভাইয়ের ফ্রেন্ড, সেই জায়গা থেকে আপনাকে অনেক বিশ্বাসও করি আমি, বিশ্বস্ততার জায়গা আছে একটা, তো কিছু পরামর্শ করার জন্য আর কি আপনার কাছে আসা। সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে আমি মফস্বল থেকে সব কিছু গোটায় একেবারে ঢাকায় চলে এসেছি। ওখানে আমার কিছু ব্যবসা ছিল আর কি, ওই ঠিকাদারি ব্যবসা, আমার কতগুলো লাইসেন্স আছে, আমি সেগুলো এখন ঢাকায় করতে চাই। আর এর মধ্যে অবশ্য আমি ওই শেয়ার মার্কেটে কিছু ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছি, করবো ইনশাল্লাহ আর কি, আপনাদের দোয়া থাকলে। আর এই ঠিকাদারি ব্যবসাটা শুরু করতে চাই আর কি ভালোভাবে। তো আপনি যেহেতু এখানকার লোকাল আর বড় ভাইয়ের ফ্রেন্ড, আপনি এখানকার অনেক কিছু জানেন বোঝেন ঢাকা সম্পর্কে, একটু যদি আমাকে বুদ্ধি পরামর্শ দেন যে কীভাবে করলে কী হয় আর কি, এটাই আপনার কাছে একটু চাই আর কি পরামর্শ। থ্যাংক ইউ। তুমি আমার কাছে বুদ্ধি পরামর্শ চাচ্ছ, তুমি আমার বন্ধুর ছোট ভাই, তোমাকে পরামর্শ দিয়ে আমার প্রয়োজন। এখন আমি আমার দীর্ঘদিনের ঢাকার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে যেটা বলবো সেটা হলো, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তোমার নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। তারপরে তুমি ঢাকায় যেহেতু এসছো, বুদ্ধি পরামর্শ চাচ্ছ, আমি বলবো যে ঢাকা শহরটা খুবই কমপ্লিকেটেড একটা জায়গা। এখানে চোর, বাটপার, ভালো মানুষ, ভদ্রলোক, বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখানে আছে। ভেরি মাচ কমপ্লিকেটেড এরিয়া এটা। তো এখানে যেমন প্রাণের ছোঁয়াও আছে, একজনের প্রতি আরেকজনের সহানুভূতি, সহমর্মিতা আছে, তেমন এখানে একটা লাশ রাস্তায় পড়ে থাকলে কেউ একবার তাকাইও দেখে না, এমন ঘটনাও আছে। তো ঢাকায় এসছো, এই বাস্তবতার নিরিখে তোমাকে যদি তুমি ব্যবসা বাণিজ্য এখানে করতে চাও, এস্টাবলিশড হতে চাও, সেক্ষেত্রে আমি মনে করি যে ঢাকাতে ব্যবসা বাণিজ্য করতে হলে, এরকম একটা রাজধানী শহরে বিজনেস এস্টাবলিশড করতে হলে এখানকার এনভায়রনমেন্ট, মানুষের মানসিকতা, তারপর পারিপার্শ্বিকতা, এবং তুমি যাদেরকে নিয়ে বিজনেসকে এস্টাবলিশড করতে চাচ্ছ তারা কেমন হবে, তারা বিশ্বস্ত হবে কিনা, এই বিষয়গুলো তোমাকে অবজার্ভ করতে হবে। এই অবজার্ভ করার জন্য অ্যাটলিস্ট 6 মান্থস তোমাকে ঢাকা শহরে স্টে করতে হবে। এরপরে যে জিনিসটা তুমি বলছো যে হলো শেয়ার বিজনেসের কথা বলছো, আমার মনে হয়
শেয়ার বিজনেসটা একটু ভেবেচিন্তে এখানে পা দেওয়া উচিত। 1992 বা কোন ইয়ারে আমার অ্যাটলিস্ট আমি ঠিক মনে করতে পারছি না। তো এই সময়ে শেয়ার বাজারে ব্যাপক ধস নামছিল, সেখানে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুতরাং তোমাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি, তুমি নিজে থেকে চিন্তা করে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগাও। এরপরও যদি কখনো কোনো মনে করো যে আমার কোনো পরামর্শ প্রয়োজন বড় ভাই হিসাবে, তুমি এসো, আমি তোমাকে অবশ্যই আমি আমার সৎ পরামর্শ দিতে চেষ্টা করব। তো মোস্তাফিজ ভাই আজকে তাহলে চলি। ওকে, ঠিক আছে। হ্যাঁ ইসলাম, আর কোনো সমস্যা হলে এসো। হ্যাঁ না অবশ্যই, দোয়া রাখেন ভাই। জি গেলাম। অনেক সুন্দর তাই না? হ্যাঁ, সুন্দর জায়গা। সবুজ গাছপালা। মীরা, তোমার সঙ্গে কয়েকদিন ধরে মিশে আমার মধ্যে একটা পরিবর্তন খেয়াল করছি। তুমি অনেক নাইস মেয়ে। আমি আগে ভেবেছিলাম বিয়েই করবো না জীবনে, কিন্তু সেটা অন্যায়। বিয়ে না করাটা একটা টোটালি অন্যায়। হ্যাঁ অবশ্যই, ঠিকই বলেছেন। আর অবশ্যই বিয়ে করবেন। বিয়ে না করলে জীবনে কোনো পূর্ণতাই আসে না। ঠিক বলেছ। আমি কি করে বলি, আমি আসলে তোমাকে নিয়ে ভাবছি। আমাকে নিয়ে ভাবছেন? সরি, বুঝলাম না। মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে এবং আমাকে? হ্যাঁ। আরে জোকিং? আপনি বিয়ে বলতে কি বোঝেন? ইটস এ পার্ট অফ প্লে। আপনি কি বলছেন? আপনি কি ঠিক আছে মাথা? আপনি আমার মন সম্পর্কে জেনেছেন? আমি তো ভেবেছি আপনি ঢাকা শহরে এসে আপনার মনটা আপগ্রেড হয়েছে। আপনি তো টিপিক্যাল সেই মফস্বলের ছেলেই রয়ে গেছেন। শোনেন, এটা কোনো খেলা না, ঠিক আছে? এটা জীবন নিয়ে ছিনিবিনি খেলা না। বিয়ে একটা অনেক বড় একটা এসব আনাচে কানাচে তোর কি স্বভাব গেল না? শোন, আমি তো ঢাকা নিয়ে যাবো। দেখাই যে আমার সম্ভব না। মেজো ভাই সমাজ বদলে ডাক দেছে, সেখানে আমার পার্টি কাটতে হবে, মেজো ভাইয়ের সাথে কাজ করবো। কিসের মেজো ভাই? ওই মেজো ভাইটা পার্টি আর্টি হবে না। আমি তো ঢাকা নিয়ে যাবো, স্পষ্ট কথা। মেজো ভাই আমাকে গুরু দায়িত্ব দেছে, রীতিমতো ভাবে দাপ্তরিক সম্পাদকের দায়িত্ব দেছে, আমার পালন করতে হবে। দাপ্তরিক সম্পাদক কিচ্ছু লাগবে না, তুই ঢাকা যাই বাস, আমি বলে দিলাম। আরে গণজাগরণ হবে, নারী জাগরণ হবে, মেজো ভাইয়ের সাথে কাজ করবে। আবার কথা কয়। হাসান, কি হয়েছে? কার বিয়ে হচ্ছে রে? এখানে কোনো বিয়ে নাই, তুই চলে যা। টিপু কলো হচ্ছে, তুই করছিস হচ্ছে না। কার বিয়ে হচ্ছে? আর সেই দাওয়াত না পেয়ে রাগ দেখো কলসে পড়েছে। যা বসা।
সাহেব, আপনি এতদিন আমার জন্য অপেক্ষা করতেন যে আমি কখন বাসায় ফিরব, আর এখন আমি আপনার জন্য অপেক্ষা করি যে কখন আপনি বাসা থেকে বেরোবেন। কিন্তু আপনি আমাকে সাহেব বলে সম্বোধন করছেন কেন? এটা তো লজ্জা দিচ্ছেন। আরে আশ্চর্য ব্যাপার, আপনার সাহেব না তো কি? আপনি যে বাসায় খাচ্ছেন, ধাচ্ছেন, ঘুমাচ্ছেন সাহেবের মতো, আর আমি রাস্তায় টোটো করে ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো বাড়ি ঘর নেই। তা সাহেব আপনি না আমি? এই সাহেব বানানোর জন্য মোহন ভাই আমার ঢাকা নিয়ে যাচ্ছে নাকি? তার ব্যবসা কাজে লাগানোর জন্য। আচ্ছা, আমি স্টেট বলে দিয়েছি ওই সাহেব শুয়ার হওয়া আমার পক্ষে সম্ভব না। মেজো ভাই সমাজ বদলের ডাক দিয়েছে, আমি তার পার্টি করব, তার সাথে আমি সোচ্চার হব, সমাজকে সংগঠিত করব, গণজাগরিত হবে, নারী জাগরিত হবে, পরিষ্কার। ভালো ভালো, খুব ভালো করেছি। মোহনটা তো আমার বিরুদ্ধে, সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে থাকে, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। কোথায় আমি শহর থেকে গ্রামে নিয়ে আসতেছি লোকজন, আর উনি গ্রাম থেকে শহরে পাঠাচ্ছেন লোকজন, তাই না? এখন রাখেন মোহনের কথা, বিপ্লবের পথে চলি, বিপ্লবের গান গাই। সাহেব, হ্যাঁ মোহন বলছি। আমার অ্যাকাউন্টের ব্যাপারে একটু কথা বলতে চাই। আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করবো ঢাকায়। হ্যাঁ, না আপনাদের ব্যাংকই থাকবে, অন্য ব্রাঞ্চে। আরে ভাই, এলাকা ছেড়ে যাচ্ছে আমি, চলে এলাকায় আর কিছু করবো না। হ্যাঁ, সিদ্ধান্ত ফাইনাল। না রে ভাই, আমি এলাকায় থাকছি না, আমি সব ক্লোজ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি ব্যবস্থা করবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, রাখি। কিরে, এখানে বসে কি করিস? এলাকার মায়া বাড়াচ্ছিস নাকি? এসব মায়াটা বাদ দোস্ত, বুঝছিস? ঢাকা যাব, এটা ফাইনাল। আরে ঢাকার যাওয়ার সিদ্ধান্ত তো ফাইনালি, তবে একটু খারাপ লাগছে আর কি। এতদিনের আড্ডা, এইসব জায়গার কথা মনে পড়ছে আর কি। হ্যাঁ দোস্ত, খারাপ তো লাগবেই, জন্মভূমি বলে কথা। খারাপ তো আমারও লাগছে, কিন্তু খারাপ লাগে উপায় কি? এই যে আমাদের এলাকা, নিজের এলাকা, এই এলাকা আমারে কি দিছে, তোরে কি দিছে? একটা ব্যবসা শুরু করতে গেলাম দুই দোস্ত মিলে, দুনিয়ার বাগরা বিরোধিতা। আর এলাকার লোকজন তো চোখ টাটায়, আমাদের দেখে চোখ টাটায়। একটু ভালো কিছু করলেই চোখ কুশুল হয়ে যায় মানুষের। কি হয়েছে না? এই এলাকা বাদ, এখানে আমার আর এক সেকেন্ডও থাকতে ইচ্ছা করে না, এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আমি ওই ঢাকায় গিয়ে কাজ শুরু করবো। ঢাকায় ব্যবসা আমার দেখিস কেমন রমরমা করে তুলবো। না, যাওয়া তো ফাইনাল দোস্ত। যাদের সঙ্গে নিয়মিত আড্ডা যেতাম ওদেরকে একটু বলে দেয় চল, ওরা তো আমাদেরকে মিস করবে। সে তো যাবই, আমাদের শুভাকাঙ্ক্ষী আছে না, প্রত্যেকের না বললে কি মনে করবে? সেটাই, সবাইকে নিয়ে বসে, সবাইকে বলে বিদায় নিয়ে ওদেরকে একটু চাটা খাওয়ায় আমরা চলে যাব। চল যাই, ওদের সঙ্গে দেখা করি, চল আয়। চল শোন, আজকে আমরা এখানে যে কারণে বসছি, আজাদ ভাই আমাকে ফোন দিয়ে বলছে ওই পাড়ার মধ্যে কি সমস্ত গান বাজনা হইতেছে। ওই বাদশা ভাইয়ের মেজো ভাই আছে না, ওই জব্বার ভাই, সে গণসঙ্গীত ফনসঙ্গীত করে বেড়াইতেছে। এগুলাকে আগে প্রোটেকশন দিতে হবে, এগুলো প্রোটেকশন না দিলে আমাদের সমস্যা আছে। হ্যাঁ দেখেছি তো আমি, তারা কি সব গণসঙ্গীত করতেছে, লালন সঙ্গীত করতেছে। লোকজন অবশ্য তেমন একটা নাই। আরে না না, তুই জানিস না, আমি যতটা খবর পাইছি ওরা ভিতরে ভিতরে অনেক দূর সংগঠিত হচ্ছে। সংগঠিত হচ্ছে মানে? তোরা বলিস কি ওকে রাজনৈতিক দল করবে নাকি? আরে দাঁড়াও, রাজনৈতিক দল করতে হলে এখন রেজিস্ট্রেশন করতে হয়, অনেক নিয়ম কানুন আছে। আসলে যে আওয়াজটা উঠছে এই আওয়াজটাকে থামাই দিতে হবে। আরে শোন, আওয়াজ থামানো কোনো ব্যাপার না। ওই যে মেজরের সাথে চলে না, হান্নান না, ওরা একদিন ধইরা সাইজ দিলে সব ঠিক হয়ে যাবে। চল সবাই বানায় আসি। হ্যাঁ চল 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 চল। এখানে বসো না, একটু আড়ালে চলো না। আড়ালে যেতে হবে না, এখানে বসো। আরে আড়ালে যে কত, এইখানে বসো। দেখ তো, মানে স্বাধীনতার যে আসল মানে এটা কি আমরা জানি ভালো করে? কেউ কি জানে? মানে স্বাধীনতা বলে মানুষ যে কত মানে বেপরোয়া হয়ে যায়, সেটার প্রমাণ হচ্ছে আমরা। বুঝতে পারিস? না বুঝতে পারিনি, বুঝাও। বুঝো নি? বিষয়টা হচ্ছে যে যখন তোমার মা বাবা আমার উপরে মানে আমার দেখতেই পারতো না দুই চোখে, লোকজন দেখতে পারতো না, আমরা লুকায় আড়ালে আপটালে এ জায়গায় সে জায়গায় কত কষ্ট করে দেখা করতাম, কথা বলতাম, কত কি করতাম। আর এখন স্বাধীনতা পায়ে আমরা কি করতেছি? আমরা ওপেন, এই যে লোকজন রাস্তার উল্টো দিকে আমরা বসে রয়েছি, লোকজনরা কেয়ারই করতেছি না। বুঝতে পারছো? সেটা ঠিক আছে, স্বাধীনতা পাইছি সেটা ঠিক আছে, কিন্তু সব কিছুর একটা লিমিট তো আছে। আমার বাসায় আব্বা আম্মা অপেক্ষা করছে যে তোমার বাসা থেকে কবে বিয়ের প্রস্তাব নিয়ে লোক যাবে। তুমি আমাকে বলো তো কবে লোক পাঠাবা? লোক তো এখনই পাঠায় দিতে পারে,
লোক পাঠানো তো কোনো সমস্যা না, কিন্তু তার আগে তুমি আমার একটা ভেদ ভাঙা কাউ দি যে তোমার বাপ মা আমার দেখলি জ্বলে থাকতো, কোনোভাবেই আমার উপরে তারা রাজিও খুশি ছিল না সব সময়। সেই তারা কি করে মানে রাজি হলো, এই ভেদটা আমার একটু কম। তারা তোমার উপর তখনও রাজি খুশি ছিল না, এখনও নাই। মানে ভেদটা হচ্ছে, আমি স্ট্রেট বলছি, আমি যদি বিয়ে করি তাহলে শুধুমাত্র করব আমার ডালিম কুমারকে, আর যদি অন্য কারোর সাথে বিয়ের ব্যবস্থা করে তাহলে স্ট্রেট নিজের গায়ে কেরোসিন ঢেলে আমি আগুন জ্বালিয়ে দেবো, মানে নিজেকে সম্পূর্ণ শেষ করে দেবো। তো সুতরাং তারা তাদের মেয়ের জন্য আমাকে মেনে নিয়েছে, বুঝছো? তাহলে তো এই মুহূর্তে আমার পৃথিবীর সবচাইতে ভাগ্যবান পুরুষ মনে হচ্ছে নিজেকে। হ্যাঁ, তুমি বিশ্বাস করো, কারণ মানে পীড়িতের আগুনের এতই তাপ যে মানে আমার মতো একটা ছেলে যে কিছুই করে না, যার কোনো মানে ওরকম কাজকর্ম নাই, যে বাড়ির গাছপালা এটা সেটা বিক্রি করে চলে, টুকটাক রাজনীতি করে, মানে এক অর্থে ফাত্রা, মানে তথাকথিত কাজ যে করেই না, তার মতো একটা ছেলের জন্য একটা মেয়ে কেরাসিন ঢাইলে গায়ে আত্মাহুতি দিচ্ছে, মানে নিজেরে পোড়াই দিতে গেছে। তুমি কি আমার সাথে ঠাট্টার ছলে কথা বলতেছো? ঠাট্টা হিসেবে নিচ্ছ সব কিছু? আরে না, ঠাট্টা কোন জায়গায়, সত্যিই করছি আমি। তো কবে লোক পাঠাবে বলো, টেনশন হচ্ছে অনেক। লোক পাঠা দিচ্ছি, তুমি টেনশন করো না। টেনশন করো না বললে হবে না, বুঝছো? যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলে 3 বার কবুল না বলছি আর আমাদের সম্পর্কে রেজিস্ট্রেশন না হচ্ছে, ততক্ষণ আমি টেনশন করব। সুতরাং তাড়াতাড়ি লোক পাঠাও। না, ওটা পাঠাচ্ছি, তুমি টেনশন করো না, কারণ স্বাধীনতা যেহেতু পাইছি, এর সব আবার ব্যবহার করে ছাড়তে হবে না। ও আচ্ছা, তাই না? গরিবরা সুস্থ কেন জানেন? গরিবরা ঐক্যবদ্ধ না, গরিবদের ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সমাজে সচেতনতা বাড়বে, সমাজ বদল হবে, বুঝছেন? না এদিকে আয়। কি বলবেন বলেন, ওখান থেকে বলেন। এখানে আয়। আরে বলেন না, কি বলবেন ওখানে বলেন, ওখান থেকে আসতে বলছি না, বলেন না, ওখানে এখানে আয়। বলেন। আরে এখানে আয়। ভাব। একেবারে জানে বেঁচে নালে একেবারে মারিয়ে দিত। আরে সে যে কে, নাম বল, কারা? আরে কে নাম, নাম হলো সজল আজাদ। আপনার নাম ধরে শুধু কয় যেরকম টাউট বাটপার সন্ত্রাসী এই সমস্ত আন্দোলন হবে না, এই সমস্ত কমিটি মামিটি টার্গেটের সমিতি মামিটি এই সমস্ত কোনো কিছু হবে না, চলবে না, উঠিয়ে দেওয়া হবে, সন্ত্রাস দমন করা হবে। আমার মা একেবারে এই ফেলেই তো আমি কোনো রকম বেঁচে চলে আসি। আরে বেটা, এত ভয় পেলে চলবে? বিপ্লবীদের এত ভয় পেলে চলবে? সন্ত্রাসী চিনে? বিপ্লবী কারা? হ্যাঁ, আয় চল যাই। সন্ত্রাসী ইসলাম ভাই, ইসলাম ভাই, আরে আসেন, আমাদের উপরে আঘাত আসছে, আসেন, পাল্টা আঘাত করতে হবে, চলে আসেন। ভাই, আরে আসেন, আরে আমাদের উপরে তো আঘাত লাগছে, আমরা তো পাল্টা আঘাত দিতে চাই, আসেন আসেন।
যাও বিয়ে খাইও আমি বিয়ে খাইনি সেদিন দেখলাম তুই এবার বিয়ে খাচ্ছিস পেটটা মোটা করে খালি এরকম করতেছিস কেন আমি করছি যে আমি বিয়ে খাবো না করছি খাবো না এই রবে দে দে এই সব মাল কি করতেছিস এই সব এই শিউলি এই শিউলি এই শিউলি এই রবে দেখেছিস এই যে এই শিউলি এই দে দে শিউলি রবে এই যে শিউলি রবে দে কোন বিয়ে বাড়ি দেখি তাহলে কিন্তু খবর আছে রে হাসান বলে শুনা এই জীবন তোর মার করে দেব তোর মার তুই বিয়ে খাতি যা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই একটা আঘাত আসে, সেরকম আমাদেরও আজকে একটা আঘাত আসে আমাদের পার্টির বিরুদ্ধে, আমাদের কর্মীর বিরুদ্ধে। এই যে হান্নান, এই হান্নানের পিছনে পাড়ার মাস্তানরা ওর পিছু লেগেছে ওকে মারার জন্য। এই মনোভাব নিয়ে আমাদের থাকতে চলবে না। আমরা পিছু হাঁটতে পারি না, এর একটা সমাধান বের করতে হবে। আমাদের যত বেশি আমাদের আঘাত আসবে আমরা তত বেশি সুসংগঠিত হব, তত বেশি বলিষ্ঠ হব। তো এখন আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই প্রতিবাদ স্বরূপ আমরা কি করতে পারি। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা কোনো বিশৃঙ্খলা ভালোবাসি না। আমাদের প্রতিবাদের ভাষায় হচ্ছে একতারা আর লালন সঙ্গীত। এই লালন সঙ্গীত আর একতারা দিয়ে আমরা ওদের প্রতিহত করব। শুনলেন, এই একটাই হলো আমাদের অস্ত্র, এটা দিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। এখন আজকে প্রতিবাদের ভাষা শুরু আমাদের কাছে, আমাদের সামনে উপস্থিত আছেন বিবেক বাবু। উনি আমাদের একটা কি বলে মানে আমাদের পক্ষে এবং আমাদের মানে প্রতিবাদের একটা গান শোনাবেন। আমরা মনে হচ্ছে শুনি। সামনে যাবার পথ ছেড়ে দাও ছাড়ো, সামনে যাবার পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আগুনেতে হাত তুলে যেতে হবে অনেকটা দূর আরো, যেতেই হবে অনেকটা দূর আরো আরো আরো। সামনে যাবার পথ ছেড়ে দাও ছাড়ো, সামনে যাবার পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আগুনেতে হাত পুড়িয়ে যেতে হবে অনেকটা দূর আরো, যেতেই হবে অনেকটা দূর আরো আরো আরো। সামনে যাবার পথ ছেড়ে দাও ছাড়ো। মানুষের জীবনে ট্র্যাজেডি কি জানিস? মানুষ যা চায় না, মানে যা করতে চায় না, মানে কল্পনায়ও ভাবে না, তাই তার শেষ পর্যন্ত করতে হয়। মনে করো আমি সারা জীবন যা চিন্তা করেছি যে যা কিছু হোক জীবনে, যা কিছু ঘটে, ধর জীবনযাপন থেকে শুরু করে চলাফেরা, ওঠা বসা বা বিয়ের শাদী, সমস্ত কিছুতে আমি নিয়ম কানুনের মধ্যে যাব না। আমার একটা নতুন নিয়ম থাকবে, নিজস্ব নিয়মে আমি সেটা করব। কিন্তু নিয়তির যে নির্মম পরিহাসের মুখোমুখি আমি হচ্ছি এখন, আমি যা কখনো চিন্তা করিনি। আমি তোকে সাথে ওয়াদা করেছি কিংবা তোরা দিয়েছিস যে আমার যে মানে স্বাভাবিক জীবনযাপনের যে মানে সচরাচর সামাজিকতার বাইরে আমি সবসময় থাকি, মানে যে কোনো কি বিয়ের যাপন কি ওঠা বসা সব কিছুতে ভালোবাসায় আমি একটু উল্টো দিকে থাকি। সেই আমারই এখন সামাজিক নিয়ম কানুন মেনে নিতে হচ্ছে। মানে মানে লোনার সাথে আমার যে সম্পর্ক জানিসই তো, কত উত্থান পতনের মধ্যে দিয়ে আগাইছে। বাইকে জাতি গেলাম একবার, হলো না, আটকায় গেলাম। এখন লুনার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে ওর মা বাবা। গুড নিউজ। কিন্তু রাজি হয়েছে, রাজি মা বাবা কখন রাজি হয় সেটা তো এই সব সামাজিক নিয়ম কানুন মাইনে। কিন্তু আমি তো কখনোই এইভাবে চাইনি। এই যে লোকজন আসবে, খাবে দাবে,
বাতি টাতি জ্বলবে, তোরা নাচবি গান বাজনা করবি, এটা তো না, এরকম তো চাইনি। কিন্তু এখন আমি তো আর ওর মা বাপরে বিয়ে করবো না। বিষয়টা হচ্ছে লুনা আমার হচ্ছে, সেটা যেভাবে হচ্ছে একভাবে হলি হয়, ঠিক আছে? এখন বিষয়টা মূল যে সমস্যার মধ্যে পড়েছি, যে টেনশনে আছি, লোনা কইছে ওকে বাড়ি একটা মানে একজন গার্জিয়ান পাঠাতে হবে আমাকে বাড়িতে, অভিভাবক। না আমাকে বাড়ি কেটা আছে, আমাকে বাড়ির তো কেউ এই লাইনিন না, এখন একজন গার্জিয়ান লাগবে, গার্জিয়ান এখন উৎপাদন করতে হবে, কর। আরে আমি তো কোনো সমস্যাই দেখতেছি না, সব তো পানির মতো সহজ। আমাকে হানিফ মামা আছে না, হানিফ মামা থাকতে তুই এত টেনশন করতেছিস কে? আমার খালা তো বাইরে কয়েকদিন আগে নিজের আপন মামা সাইজে বিয়ে দিয়ে নিয়ে আসলো, এরম এক কেসে তারা ঘর সংসার করতেছে না, তো টেনশনের এত কি আছে? প্রচণ্ড অভিজ্ঞতা তার এ বিষয়ে, সে অনেক বিয়ে দিছে এইভাবে, অনেক অনেক। দোস্ত হানিফ মামা বিয়ের দিক থেকে তুই যাই কই, বিয়ের দিক থেকে মনে কর সে বিরাট অভিজ্ঞ। তোর এই সমস্যা হানিফ মামা ছাড়া কেউ সমস্যা সমাধান করতে পারবে না। চল হানিফ মামার খোঁজ দেখবে কোন। আরে বুঝছি তো, হানিফ মামারে আমি চিনি না, আমারে চিনাবি তুই? এতদিন তোর খেয়াল নেই? আর আমি তো মানে বুঝলি না যে মানে চাপের মধ্যে রয়েছে, আমার মাথার মধ্যে ধরেই নাই যে হানিফ মামা রয়েছে। আমি সাক্ষী না অনেক কিছু তার। অবশ্যই। তাহলে হানিফ মামারে পাবো কোনে কো? খোঁজ দিয়ে হবে কোন? কোটপাড়া চল গেলি মামারে বাবারে মামারে যে ধরি যায় জিনিসটা বুঝায় কই, ব্রিফিং দেই যে ওকে বাড়ি সম্পর্কে একটা ধারণা দিই, লোনার মা বাপ কেমন বা কিভাবে জাতি হবে, কি কি বিষয়ে আলাপ করতে হবে। মালিক ভাই, মেজো ভাই তো নারী জাগরণ গণজাগরণ ডাক দিছে, তা তো জানেন। সারা দেশের লোক আমাদের বাড়িতে সাড়া দিছে, যোগ দিছে, শুধু আমার ভাই যোগ দেয়নি। মালিক ভাই আমাদের বাড়িতে কবে যোগ দেবে এটা বলেন। আরে মিয়া, এই পার্টি বুটি আমি বিশ্বাস করি না, আমি পার্টিতে যোগ দেবো না। আরে আপনি বুঝতেছেন না, এই পার্টি সে পার্টি না, এটা গরিব মানুষের পার্টি, মেহনতি মানুষের পার্টি। এই পার্টিতে কি কাদের মিয়া যোগ দিয়েছিল? আরে দূর, কাদের মিয়া তো দূরের কথা, উত্তরাধিকার সূত্র ধরে ওই বাড়ি কেউই এই পার্টিতে যোগ দিতে পারবে না। কাদের মিয়া যদি পার্টিতে যোগ না দেয় তাহলে আমি পার্টিতে যোগ দেব। বাহ, আমাকে কোনো পদ দেওয়া হবে? আরে পদ তো দেবো, আপনি তো প্রচার সম্পদের দায়িত্ব পালন করবেন। মেজো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, তাহলে আমি বক্তৃতা দিব কাদের মিয়ার বিরুদ্ধে। 1 সপ্তাহের মধ্যে যদি কাদের মিয়া বিবাহ না করে তাহলে আন্দোলন করব, রাস্তা বন্ধ করে দেব, দোকানপাট বন্ধ করে দেব, রিক্সা বন্ধ করে দেব। এই আপনি আগের মতো মজা নিয়ে শুরু করছেন। শোনেন, আমি সামনের শুক্রবারে ফর্ম নিয়ে আসতেছি, আপনি ফর্ম ফিল আপ করবেন এবং আমাদের পার্টিতে যোগ দেবেন, আমাদের সাথে কাজ করবেন, এই হলো আমার মূল কথা। হ্যাঁ, আমি যোগ দেব। কাদের মিয়াকে বলেন 1 সপ্তাহের মধ্যে বিবাহ করার জন্য, তা না হলে হরতাল করব, আন্দোলন করব, রাস্তাঘাট বন্ধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, আপনি পার্টিতে যোগ দিলেই হলো। আরে আমার জন্মই তো হয়েছে সমস্যার সমাধানের জন্য, কোনো সমস্যা আজ পর্যন্ত আমি ফেল করি নাই। কি সমস্যা তোমাদের বলো, আমি সমস্যার সমাধান করে দেবো, একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে, সব কোনো সমস্যা থাকবে না। বলো। আসলে মামা সমস্যা হচ্ছে কি, আমাকে ডালিমরা তো আপনি চেনেন। হ্যাঁ হ্যাঁ। ওর একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, তো অনেক জয়জামেলার পরে আর কি মেয়ের বাপ মা এখন রাজি হয়েছে বিয়ের ব্যাপারে। তো ওই মেয়ের বাপ মার কথা হলো ফর্মাল যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ বাড়িতে যাবে, কথাবার্তা হবে, ডেট ফাইনাল হবে, এরকম একটা ব্যাপার। এখন ওর ফ্যামিলির ব্যাপারে তো আপনি জানেনই। হ্যাঁ জানি, ওর ফ্যামিলি সম্পর্কে সবই জানি। সমস্যা ওর ফ্যামিলির কিছু নাই, যেটা আছে সেটা ওরা কয় ভাই বিয়ে করে না। আর যাচ্ছি তো আমি ওর বিয়ের কাজ নেই, এটা একটা ভালো কাজ, তো সমস্যা দেখিনি। ওই তো এখন মামা হিসেবে আপনি যাই আর কি ওই ঘটনাটা ঘটান, মেয়ের বাসায় যায় একটু কথাবার্তা কয়ে ফর্মালিটিটা মেনটেন করে বিয়েটা করাই দেন। তো বলো মেয়ের সম্পর্কে আমার একটু ধারণা দাও, কন্ডিশনটা বলো পুরোপুরি পরিষ্কার করি। মানে কন্ডিশন আমার তেমন কিছু না আর কি। কন্ডিশন, আমার কন্ডিশন তো ওই ফ্যামিলিতে খুব বাজে, মানে আমার মতো একটা ফাতরা ছেলের সাথে তারা কোনো সময় মানে মানে মায়া বিয়া দিতে রাজি হয় নাই আর কি। এখন মায়া বুঝায় শোনায় কোনো রকম মানে এক ধরনের কোনো না কোনোভাবে রাজি করিছে। এখন আপনি খালি যাবেন, যে মানে আপনি আমার মামা হয়ে যাচ্ছেন, যে ব্যাপারটা যাতে হয় মানে ওই ব্যবস্থাটা আপনি করবেন। আর আপনি বুঝায় ভালো করে একটু বুঝায় করবেন যে ওই মেয়ের যদি আমার সাথে বিয়ে হয় তাহলে ওই মেয়ে কখনো গঙ্গায় ভাসা যাবে না, এটার উপর একটু জোর দেবেন, আর কিছুই তেমন নাই। এই একটা কথা বললে নাকি, তোমার সাথে বিয়ে হবে সেই মেয়ে গঙ্গায় ভেসে যাবে, এই একটা কথা হইলো নাকি? আর তো আর কি বলো দেখি। আর বিষয় হচ্ছে মামা, ওই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি এমন কোনো প্রশ্ন বা কথা বলবেন না যাতে করে ওই মায়ের বা মায়ের বাবা মা বিব্রত হয়।
ওইদিকে একটু খেয়াল রাখতে হবে আর কি। মানে আপনারও মান সম্মান, মানে আমার সম্মানটা একটু দেখতে হবে, তাকেও মান সম্মান আছে, কারণ বোঝেনি তো শ্বশুর অতি যাচ্ছে এখন তার সাথে। না তা কব কেন, আমি পানির মতো প্রশ্ন করব, মেয়ে জলের মতো উত্তর দিবি। আর ডেট টেট তাহলে কিছু জানাও, আমি সেই তারিখ অনুযায়ী সেই বাড়ি যাই আর কি। আসলে ওর ডেটটা এখনো ফাইনাল হয় নাই, আমরা আপনার সাথে কথা বললাম, মেয়ের সাথে কথা বলে ডেটটা ফাইনাল করে তারপরে আপনারা জানাচ্ছি। আমরা আজকে আসলে আসছিলাম বলে পুরো ব্যাপারটা আপনার মাথার ভিতর দেওয়ার জন্য, যাতে আপনি কেসটা শেষ করতে পারেন, ভালোভাবে কমপ্লিট করে দিতে পারেন আমাকে। এই জন্য আজকে আসছিলাম, ডেট যাই না আপনারা আমরা জানাই দিচ্ছি মামা। তাহলে তো ঠিক আছে মামা, উঠি আজকে। আচ্ছা তাহলে আমি না, এ তোর মাক বল ভাত দিতি। কালকে আইসা 2 গাছে নারকেল পাইরে দিয়ে দেব। শোন, ওরা তো ধরতে পারলাম না, একটা সিনকেট তৈরি হয়ে গেল, কিছুই করতে পারলাম না। আরে শোন, সেদিন যদি ওরা ধরতে পারতাম তাহলে ওর ওই লালন সঙ্গীত আর গণসঙ্গীত দুইটাকে একদম মাটির নিচে কবর দিয়ে দিতাম। আরে ও তো একটা দুর্বল মানুষ, ও দৌড়ায় গেল, এলাকার লোকজন দেখলো না, এটা তো আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়াইছে। আরে দাঁড়া, আমাদের পলিসিটাকে চেঞ্জ করতে হবে, আগে ওদের পার্টির মধ্যে ঢুকতে হবে, আমাদের টেকনিকটা চেঞ্জ করতে হবে, পার্টির মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আর রাখ, তোর এই ঠান্ডা কথা আমার ভালো লাগে আগে না। আমার কথা হলো ধরবো, মারবো, ওকেও মারবো, আর মেজো ভাইকেও মারবো। আরে দাঁড়া, মাথা ঠান্ডা কর, এত গরম হওয়ার কি আছে? আমি আজাদ ভাই আর সজল ভাইকে বলবো, আগে বন্ধু বান্ধব খবর দে, ওদের পার্টির মধ্যে ঢুকতে হবে, তারপরে কি করা যায় করবো। আমি লোক ঠিক করে ফেলেছি। আরে লোক কি, আমার মামা হানিফ মামা, যে খুবই দুর্ধর্ষ মামা, যে বড় বড় ডিসিশনগুলো নেয় আমাকে ফ্যামিলির, তারা ঠিক করে। সে কিন্তু খুব সম্মানী ব্যক্তি, বুঝছো? আমি আশা করবো যে তোমার বাবা মা তার সাথে খুব মানে বুঝে কথা বলবে, মানে তাকে সম্মান রাখবে, মানে কোনো রকম খারাপ ব্যবহার করবে না আমার মামার সাথে, কারণ সম্মানিত মানুষ সম্মানিত মানুষের সম্মান রাখে, বুঝতে পারিস? আর আমার মামা, আমি তার ভঙ্গি সঙ্গীত দেখে যা বুঝলাম, তোমার অনেক প্রশ্ন করবে, 50টা তো করতেই পারে। ধরো আমরা কিন্তু সেই প্রশ্ন উত্তরের একটা রিহার্সেল কিন্তু এই সময় করে নিতে পারি। মানে ধরো যে প্রশ্ন করতেই পারে, তখন তুমি কীরকম উত্তর দেবা? মা, তোমার আসল নাম কি? তোমার শিক্ষা দীক্ষা কত দূর? তারপরে রান্নাবান্না ভালো করে জানো তো? কি মাথা নাড়ো কেন? তারপরে 4 জন লোক খাদি গেলে কয় পোয়া চাল লাগে? তারপরে ইংরেজি বলতে পারো?
5 ওয়াক্ত নামাজ পড়ো, এইসব অনেক রকম প্রশ্ন করবে। 50টা কত হবে? মানে কি দরকার এইসব প্রশ্নের? কি দরকার এই ফর্মালিটিজের? কি দরকার এই প্রাতিষ্ঠানিকতার? কি দরকার? দুইজন মানুষ একসাথে থাকবে, খাবে দাবে, সারা জীবন যাপন করবে, তারা সঙ্গিনী হিসেবে থাকবে, তাকে জন্য এত কি? এত লোকজন আসবে, খাবে, আবার তরকারিতে লবণ হয় নাই এইসব নিয়ে কথাবার্তা বলবে, কিন্তু কোনো মানে আছে? প্যান্ডেল সাজায় বসে থাকলাম, মুহি রুমাল দিয়ে বসে রাখলাম, তুমি ঘোমটা দিয়ে বসে থাকলাম, এর কি? এর মানে কি? মানে এই সিস্টেমের মানে কি? বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এইসব সিস্টেম হচ্ছে। এর কি মানে? তুমি জানো এটার মানে কি? তুমি আমার বোঝাতে পারবা? তার চেয়ে পালায় যাচ্ছিলাম, যে ওই যে পালায় গেছিলাম, ওরকম চলো পালায় যাই। একদম চুপ। এতক্ষণ ধরে তোমার লেকচার আমি শুনতেছি, মানে কিচ্ছু বলতেছি না। সব কিছু ঠিকঠাক, বাবা মা রাজি, ওনার ফ্যামিলি রাজি, আমার ফ্যামিলি রাজি, মামা রাজি। এখন আবার মানে আগের কথা, ফালতু কথা শুরু করছো তুমি। তোর মামা কবে যাবে বলো? কবে? আজকে কত? 19। 22 তারিখে পাঠাচ্ছি। তুমি জিনিসগুলো আর একটা কথাও না, 22 তারিখে তোমার মামা যাচ্ছে, কথাবার্তা ফাইনাল করে তারপরে আসবে। তাহলে তুমি এগুলো একটু, মামার যে প্রশ্নগুলো করে এর উত্তরগুলো একটু ঠিকঠাক মতো দিও আর কি। 50টা না, তোমার মামাকে 5000 প্রশ্ন করতে বললো, আমি উত্তর দেবো, কোনো অসুবিধা নাই। আমি বলবো কি মামা? আমি তো চাই না এইভাবে জিনিসটাও, তুমি বোঝো না? আর কথা বলো না। 22 তারিখে তোমার মামা যাবে, সবকিছু ফাইনাল করে আসবে, ব্যাস। তার আগে আর একটা কথাও না। চেত্তিস ওকে, মানে বললাম না, এরকম একটা শুভ মুহূর্ত ঘনায় আসতেছে, তুমি এর মধ্যে চেতে গেলে। হাসো হাসো হাসো। হান্নান, এই এই এদিকে। কি হয়েছে? কি ব্যাপার? কি বস। হ্যাঁ বললাম, কি কোন, কি করবেন কোন, তাড়াতাড়ি কোন। আমার খিদা পাইছে, আমারে রুটি দে, চা দে। আমি ওখান পর্যন্ত এত বেলা হয়েছে, আমি নাস্তা খাই নাই। হ্যাঁ বুঝলাম, দেখা হলে খাওয়ার কথা, ব্যাপারটা কি? অন্য কোনো কথা বলা যায় না? আমি কেমন আছি তা জিজ্ঞাসা করা যায় না? আমার পার্টির লোক কে কি করছে তা জিজ্ঞাসা করা যায় না? অন্যান্য অবস্থান কি তা, এই সমস্ত সম্পর্কে জিজ্ঞাসা করা যায় না? খাওন, শুধু খাওন, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? নেতা তোরা হাত ধরা বলে দিছে না, যা দেখা হইলে রুটি খাওয়াবি, চা খাওয়াবি, কলা খাওয়াবি। ওন আমার খিদা পাইছে, আমার রুটি দে। নেতা বলে দিলেই তোমার খাইতে হবে? আচ্ছা খাও খাও, নাও পানি খাও, পানির অফার নাম। না, আমি পানি খাবো না। পানি খেলে তো আমি লই খাইতে পারি, আমি খাবো না পানি। আমি রুটি খাবো, রুটি, বড় রুটি। একেবারে দোকান শুদ্ধ তোমার খাই দেওয়া দরকার, বুঝছো? তুমি যে অবস্থা শুরু করছো, এই দোকানটা কি আছে বলেন তো? কম দামি বিস্কুট আছে 2 টাকা দামের। 2 টাকা দামের বিস্কুটই দেন, নাও খাও। না, আমি বিস্কুট খাবো না, আমি রুটি খাবো। রুটি না খেলে আমার পেট ভরে না। আমি বিস্কুট খাবো না, কম দামি বিস্কুট। জমিদারের বাচ্চা, কম দামি বিস্কুট খাওয়া না? কত বড় জমিদারের চাল, পেটে কত জায়গায় আছে? এই দোকান আমি বড় রুটি খাবো। এই দোকানে দাদা আছে, সব খাই দেবো। বড় রুটি খাওয়া? কত বড় জমিদার আছে, তুমি বড় রুটি খাওয়া? টাকা লাগে না? দোকানদার ভাই, বড় রুটি দেন তো, রুটি খায়নি। আমি খাই, রুটি খাও। আরে তোর হাতে খাবো কেন? রুটি খাও। আমি খাই দিই। আরে আমার কাছে দে, তোর হাতে খাবো কেন? আমি খাইতে পারি না? এই দোকানদার ভাই, দাম কত আপনার? 10 টাকা দেন। 10 টাকা। শোনেন, এরপরে